মানুষের মনের ভুল। যদি ভৌতিক বলে কিছু নাই থাকে, তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই? ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল কল্পনাই তৈরি করে ভয় পায়, নাকি এর পিছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আদৌ আছে, নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যে সীমাবদ্ধ? ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা, তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকা রহস্য আর ভয়। তাহমিদ একজন বিখ্যাত খ্যাতনামা সাংবাদিক। যুক্তির উপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক। প্রতিদিন রাত 12টায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটন করা। তবে মজার ব্যাপার হলো, তাহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতে বিশ্বাস করত না। একদিন অফিসে সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হয়। রাসেল বলল, তাহমিদ ভাই, এসব অলৌকিক জিনিস কিন্তু সত্যিই হয়, আমি নিজ চোখে দেখেছি। তাহমিদ হেসে তাচ্ছিল্যের সুরে উত্তর দিল, আপনি কি বলতে চান? ভূত বলে কিছু পৃথিবীতে আছে? ভূত কিনা বলতে পারবো না, তবে তারা অশরীরী। তাহমিদ ভাই কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, এটা কেমন কথা? ভূত না কিন্তু অশরীরী, এটা কি ধরনের যুক্তি? অকারণে কান কাছে ভ্যান ভ্যান করবেন না। রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল। আপনি বিশ্বাস না করতে পারেন, কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি। তাহমিদ তাচ্ছিল্য ভরে বলল, আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাহই ভালো জানে। রাসেল কিছুটা রাগী কণ্ঠে বলল, কিন্তু যদি এগুলো মিথ্যা হতো, তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না। তাহমিদ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার সেই বন্ধু যে ছাদ থেকে লাফ দিয়েছিল? না, ও লাফ দেয়নি, ওকে ইচ্ছা করে। তাহমিদ মাঝপথে তাকে থামিয়ে দিল। ভূত ওকে মেরে ফেলে দিয়েছে, তাই তো? রাসেল কণ্ঠ উঁচু করে বলল, হ্যাঁ, সেরকমই ব্যাপারটা। তাহমিদ মৃদু হেসে বলল, আপনার সেই বন্ধু তার চাকরি হারিয়ে হতাশায় লাফ দিয়েছিল, আর মানুষ এটাকে ভূতের কাজ বলে চালিয়ে দিয়েছে। রাসেল এবার সত্যিই রেগে গেল। বলল, আপনার সামনে যেদিন কিছু ঘটবে, সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প বা কাহিনী নয়। রাসেল চলে যাওয়ার পরও তাহমিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। সে নিজের মনে বলল, এসব বোকা লোকদের নিয়ে আর পারা গেল না। আমিও তাহমিদ প্রমাণ করব, ভূত বলে কিছুই হয় না। এসব শুধুই মানুষের মনের ভুল। তাহমিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু সে ভাবল, কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায়, তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারবো। কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল। জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে, যেটি নিয়ে বহু গুজব রয়েছে। গ্রামের মানুষ বলে, রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না, বাড়িটি নাকি অভিশপ্ত। এই কথাগুলো শুনে তাহমিদের কৌতূহল আরো বেড়ে গেল। সে ঠিক করলো, এই বাড়িতেই এক রাত কাটাবে। যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে। তাহমিদ যখন সেই গ্রামে পৌঁছালো, তখন সূর্য অস্ত যাচ্ছিল। গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছাপ। তারা তাহমিদকে অনেক অনুরোধ করলো, বাবা, ওই বাড়িতে যেও না, তুমি ফিরে আসতে পারবে না। তাহমিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তা কাল সকালেই দেখা যাবে। এরপর তাহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে। বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহমিদ। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা আরো রহস্যময় লাগছে। পুরনো কাঠের দরজা, ভাঙ্গা জানালা আর মাকড়সার জাল, চারদিকে যেন শূন্যতা। তাহমিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করলো। এই বাড়ি নাকি ভৌতিক। রাত 3:35 এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। আমি এই গুজবের সত্যতা যাচাই করব। তাহমিদ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু তার টর্চের আলোয় সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো জমে আছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। দেয়ালে পোকায় খাওয়া কাঠের তাক, ভাঙ্গা চেয়ার, আর এক কোণে ধুলো জমা আয়না। আয়নার সামনে এসে দাঁড়ালো তাহমিদ। টর্চের আলোয়
নিজের প্রতিবিম্বী দেখে হাসল, কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরো একজোড়া চোখ দেখা গেল, পিছনে কেউ দাঁড়িয়ে। তাহমিদ মুহূর্তে পিছনে তাকালো, কেউ নেই। বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজেকে শান্ত করার চেষ্টা করলো, এটা কল্পনা। নিজেকে বলল সে। সময় তখন রাত 2টা। তাহমিদ ডায়েরিতে লিখছিল, হঠাৎ ঘরের জানালা থেকে ঠান্ডা হাওয়া ঢুকলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জানালাটা বন্ধ ছিল। পায়ের আওয়াজ শোনা গেল করিডোরের থেকে, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তাহমিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বের হলো। করিডোর ফাঁকা, শুধু বাতাসের শুকনো পাতার গন্ধ। আবার পায়ের আওয়াজ, এবার ঠিক পিছনে। পিছন ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল। করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে, একটি মহিলা, লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে। তাহমিদ জিজ্ঞেস করলো, কে আপনি? মহিলা কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো। তার আঙ্গুলে শুকনো রক্ত, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তাহমিদ দ্রুত ঘরে ফিরে এলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠছে। সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করলো। ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা, কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে। তাহমিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত পা কাঁপতে লাগলো। হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহমিদের। সময় তখন রাত 3:35। ঘরের বাতি নিভে গেল। চারপাশে গাঢ় অন্ধকার, শুধু টর্চের মৃদু আলো। পিছনে থেকে গলা শোনা গেল, তুই এখানে কেন এসেছিস? তাহমিদ পিছনে তাকালো। সেই মহিলা এবার একদম তার সামনে, তার চুলগুলো ভেজা আর মুখে গভীর কাটা দাগ। তাহমিদ পালানোর চেষ্টা করলো। আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝলো সেটি বন্ধ, বাইরে থেকে বন্ধ করা হয়েছে। পিছনে তাকিয়ে দেখলো সেই মহিলাটি তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। একই, সে তো আমার কাছেই আসছে, এখন উপায়? তাহমিদ মনে মনে বলল, মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরীরীদের মাঝে বিদ্যমান। তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে গেল আর বলল, আর কোনো উপায় নেই, এবার তোর সব পথ বন্ধ। তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ। এগিয়ে আসতে আসতে মহিলাটি যেন আরো ভয়ানক হয়ে উঠেছিল। তাহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। সময় যেন থমকে গেল। কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুলল, কিন্তু কিছুই নেই। সেই অশরীরী কোথায় যেন উধাও হয়ে গেছে। তবে তাহমিদ টের পেল তার শরীর অস্বাভাবিক ঠান্ডা, যেন তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে। সে বুঝতে পারল তার ইন্দ্রিয়গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তারপর আর কিছুই মনে নেই। তাহমিদ হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে, সারা শরীরে ক্লান্তি, মাথার ভেতর এক অদ্ভুত শূন্যতা। চারপাশের নিস্তব্ধতা যেন আরো বেশি অস্বস্তি এনে দিচ্ছে। চোখ মেললেই মনে পড়ে যায় সেই বিভীষিকাময় রাতের কথা।